হরমুজ প্রণালী একটা বড় ট্রাম্প কার্ড ইরানের জন্য এবং বলা যায় যে গোটা বিশ্বে তেল ব্যবস্থার একটা বড় অংশ প্রায় ৩১ থেকে ৩৭% পর্যন্ত আসলে এই রুটটাতে ব্যবহার হয়। সেখানে পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, আবারও নোঙর ফেলেছে। মানে একটু বলবেন মানে এটা আমাদের জন্য কতটা শঙ্কা তৈরি করছে, যেখানে জ্বালানি সংকট নিয়ে আমরা কথা বলছি। দেখেন, আসলে আগে তো ইরাক বলেছিল ইরান যে তাদের বন্ধু দেশ 5টা দেশের বলছিল, তার ভিতরে বাংলাদেশও আছে, তাদের জাহাজকে আটকানো হবে না, কিন্তু এই যে আটকালো। অর্থাৎ সিচুয়েশন কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। কারণ ইসরায়েল যতক্ষণ থাকবে, আমেরিকা ইসরায়েলকে বাদ দিয়ে কিছু করবে না, তাদের ইচ্ছার বাইরে কিছু করবে না, ইচ্ছার বাইরে করতেও পারবে না। আবার এদিকে রাশিয়া এবং চীন কিন্তু কৌশলগত সকল সহযোগিতা কিন্তু ইরানকে করে যাচ্ছে। সুতরাং এখানে আপনার পাকিস্তান যে মেডিয়েট করছে, ঠিকই প্রফেসর সাহেব ঠিকই বলেছেন যে তার যতটুকু সম্ভব একটা বিলি তো বসাইছে। যেমন আজকেই যেমন বলা হলো ফ্রাইডেতে না হলেও স্যাটারডেতে সিটিং হতে পারে, এটাও নাও হতে পারে, কারণ লেবাননে এত লোক মেরে ফেলছে ইসরায়েল, এটা তো ক্ষমার অযোগ্য। যেখানে সিজফায়ার হচ্ছে সেখানে বলছে লেবানন ইস্যু আলাদা করে দেখতে হবে, সেখানে তো আমেরিকা স্বাভাবিক। আবার আমেরিকা ইউরোপিয়ান রাষ্ট্রগুলা কিন্তু আমেরিকা যা চাচ্ছে তা করছে না, মিডল ইস্টও কিন্তু এখন রিয়েলাইজ করতেছে। তো সুতরাং নূতন অর্ডার কিন্তু সারা বিশ্বে কিন্তু নূতন অর্ডার তৈরি হচ্ছে। সুতরাং এখানে এই আলাপ আলোচনায় কোনো সমাধান হবে বলে আমার কাছে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে না। কিন্তু হরমুজ প্রণালী যদি আমাদের জাহাজ না আসতে পারে তাহলে কিন্তু আমাদের জন্য খুবই জ্বালানি হচ্ছে, জীবন এবং জীবিকার লাইফলাইন। ইতিমধ্যে আপনি দেখেন তেল কিন্তু সাপ্লাই দিতে পারছে না। আমাদের যে ধরেন পেট্রোল অকটেন আমাদের গ্যাস থেকে বাই প্রোডাক্ট হিসেবে আসে, কিন্তু সেখানেও কিন্তু শোধন কিন্তু স্লো হয়ে গেছে। সুতরাং আমরা কিন্তু ওখানেও ঘাটতিতে চলে গেছি। সুতরাং আমরা যদি এইভাবে যদি 1 মাসও আরও কন্টিনিউ করে তাহলে কিন্তু আমরা কিন্তু বকডাউন করে যাবে পুরা। এমনিতে বিশ্বব্যাংক বলছে যে আমাদের আপনার জিডিপি গ্রোথ একদম 3.5% 3.5 না 6% হবে, আর মুদ্রাস্ফীতি তো প্রায়। হ্যাঁ, এই খবরটা আমার হাতে আছে। আমরা একটু যুক্ত করতে চাই অধ্যাপক মাহবুবুর রহমান, একটা বিষয় একটু বলবেন। মানে এখন পর্যন্ত যে খবর সেটা হচ্ছে যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসিসির মালিকানাধীন এই জাহাজ বাংলা জয়যাত্রা, যেটাকে আসলে হরমুজ পার হওয়ার অনুমতি দেওয়া হয়নি, সেখানে 31 জন নাবিক রয়েছেন এবং এই যে আটকে দেয়া বাংলা জয়যাত্রা, এমভি বাংলা জয়যাত্রা, এটা অনেকে ভাবছেন। কিছুদিন আগে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত, তিনি বলেছিলেন যে বাংলাদেশ আমাদের বন্ধু এবং তারা আসলে যে স্টেটমেন্টটা দিয়েছে এতে কিছুটা কষ্ট আমরা পেয়েছি, কারণ সরাসরি ইরানের পক্ষে আমরা থাকলাম, এরকম একটা বার্তা আসলে ইরান অপেক্ষা করছিল বা প্রত্যাশা করেছিল। আপনাদের এই হরমুজে জাহাজ আটকে দেওয়াটা কি সেরকম একটা বিষয়ের আফটার ইফেক্ট, আপনি কি মনে করেন? আমি একটা কথা আপনাকে বলি, অনেক বাংলাদেশের মানুষ এটা নিতে কষ্ট হবে অনেকের, কিন্তু বাস্তবতাটা হলো এই, ইরানের গত 50 বছরের পলিটিক্স আপনি খেয়াল করে দেখেন। ইরান কিন্তু মানে আমরা সবসময় মুসলমান এই বিষয়গুলোতে আলাপ করি, ইরান কিন্তু খুব গভীর সম্পর্ক ছিল আপনার ভারতের সাথে। এই আপনি দেখেন তো, এখন ইরানের স্বার্থগত ব্যাপারগুলো কিন্তু সবসময় দেখে। ইরান কিন্তু সবসময় যে পাকিস্তানের সাথে কিন্তু ইরানের খুব ভালো সম্পর্ক না, তো এই প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোর সাথে কিন্তু ইরানের ভালো সম্পর্ক না। তো আবার আপনি বলতে পারেন তারাও হয়তো ভালো সম্পর্ক রাখে না। আবার অন্যদিকে দেখেন যে যাদের সাথে মুসলিম রাষ্ট্রগুলোর সম্পর্ক খারাপ তাদের সাথে কিন্তু আবার ইরানের সম্পর্ক খুব গভীর। যেখানে পাকিস্তান সীমান্ত অঞ্চল হলো ইরানের, সেখানে পাকিস্তানের সাথে তার সম্পর্ক কিন্তু তার গভীর ভারতের সাথে, এতে কিন্তু পাকিস্তান খুশি না। তো এই যে পলিটিক্সটা, সে কিন্তু পলিটিক্সটা করে ইরানকে। আপনি ইরানের মোটিভটা কি তাহলে? ইরানের মোটিভটা হলো ইরান তার পলিটিক্সটা করছে এখানে, সে চাচ্ছে আপনার সমর্থন এবং এর বিনিময়ে আপনার জন্য কোনো যদি সুবিধা দিতে পারে দিবে। ঠিক একইভাবে আমি কিন্তু অন্য একটা কথা বলতে আপনাকে পারি নাই, সেটা হলো এই পাকিস্তান যে কাজটা করছে, আমার মাঝে মাঝে সন্দেহ হয় এই কাজটা কি পাকিস্তান আমেরিকার ইচ্ছাতে করছে কিনা আপনি কি জানে। এই আলাপের যে একটা ভাইব তুলেছে, এটা কার্যকর না হওয়া এমন হতে পারে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আপনাকে আসলে বিশেষভাবে ধন্যবাদ, কারণ এই আলাপটা খুব কম হচ্ছে, যে সন্দেহটা আপনি করছেন, এবং অনেকেই আসলে এই আলাপে জোর দেওয়ার চেষ্টা করছেন যে এটাও হতে পারে আইওয়াশ বা এটা আসলে মার্কিন প্ল্যানের অংশ। আপনি দেখেন না, সবচেয়ে মানে আমেরিকার এই অঞ্চলের সবচেয়ে বড় মিত্র হলো
পাকিস্তান। হ্যাঁ। সুতরাং পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে কোনো কাজ করবে, এটা আমি কখনো মানে এই পলিটিক্স আমি পাকিস্তানের দেখি নাই কখনো। তা পাকিস্তানের প্রতিষ্ঠার পর 47 সালের পর থেকে কোনোদিনই পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিপরীতে যায় নাই। সো মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে এখন সে অবস্থান নেবে এটা আমি কখনই মনে করি না। পশ্চিমাদের এলাই হিসাবে পাকিস্তান থাকতে পছন্দ করে। আচ্ছা, এবার আমি আমাদের স্বার্থের ইস্যুতে একটু আসি। হরমুজে যে আমাদের জাহাজটা আটকে দেওয়া হলো, এর বার্তাটা আসলে কি পেলাম আমরা? এটা বার্তা হলো যে আমরা যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে মানে আমেরিকা, চীন, রাশিয়া এই যে বিরাট গ্লোবাল পলিটিক্সের যে বাইপোলারিটির এক ধরনের চেষ্টা চলছে, এটার বাইরেও মানে মুসলিম বিশ্বের মধ্যে একটা বাইপোলারিজম আছে, সেটা হলো সৌদি আরব কেন্দ্রিক এবং ইরান কেন্দ্রিক। তো এই সৌদি আরব কেন্দ্রিক এবং ইরান কেন্দ্রিক আমরা আমাদের পলিটিক্সটা তো দীর্ঘদিন যাবতে আমরা আমাদের স্বাধীনতার পর থেকে পলিটিক্সটা কিন্তু আমরা সৌদি আরব কেন্দ্রিক করেছি। তো সেইটা বাইরে আমরা কিছু কিছু সম্পর্ক ইরানের সাথে রেখেছি এবং ইরান আমাদের সাথে রেখেছে। এখন যখন সম্পর্কটা সিরিয়াস হচ্ছে যে আপনাকে পজিশন নিতে হয়, তখন আমরা তো পজিশন নেই না ইরানের পক্ষে। এটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, কারণ আমাদের ম্যাক্সিমাম লোকজন থাকছে সৌদি আরবে বা সৌদি আরবের মিত্রদের সাথে, মিত্র দেশে। আমি একদম আলাপের শেষ পর্যায়ে আপনি যদি ছোট্ট করে 1 মিনিটের মধ্যে একটু বলেন, মানে যেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে আমাদেরকে কোনো না কোনো পক্ষ হয়তো বেছে নিতেই হতে পারে, এরকমটা যদি হয় সেই হিসেবে আমাদের জন্য মানে সুবিধাজনক অবস্থানটা কি হবে? মানে আপনি তো আপনার স্থায়ী মিত্রের সাথে যাবেন, আপনি অস্থায়ী মিত্রের সাথে গেলে তো আপনার বিপদ আরো বেড়ে যাবে। সে যে আপনাকে স্থায়ীভাবে নিবে কিনা, ভবিষ্যতে আপনার সাথে থাকবে কিনা, এবং তার সাথে গেলে আপনার সম্পর্কের ধরন কি ধরনের হবে, এবং এক্ষেত্রে আপনার অন্যান্য যে আপনার যে তৈরি পোশাক আছে, আপনার যে রোহিঙ্গা ইস্যু আছে, আপনার যে আলাদা আদার্স ইস্যুগুলো যেগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটির উপর নির্ভর করে, সেগুলো নিয়ে আপনি কি ঝুঁকিতে পড়বেন, এই হিসাবটা আপনি করেন না এখন। সুতরাং আপনার সবসময়ই রাষ্ট্রগুলোর উচিত বড় ক্রাইসিসে তার স্ট্যাটাসকো মেনটেন করা, কারণ সেই সম্পর্কটা সে জানে কিভাবে মেনটেন করতে হয়। নতুন সম্পর্ক মেনটেন করতে গেলে তার কিন্তু চ্যালেঞ্জ বেশি, এবং সে এটা পারবে কিনা এবং ওই আগের পুরাতন চ্যালেঞ্জ সম্পর্কগুলো কিভাবে মোকাবেলা করবে সেটা কিন্তু তার ভাবতে হবে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে আমরা আগে যেমন ছিলাম, আমাদের যে পলিটিক্সটা আগে যেরকম ছিল যে আমরা মধ্যপ্রাচ্যের যার সাথে সম্পর্ক রক্ষা করতাম সৌদি আরব কেন্দ্রিক, সেই জায়গাটাতে আমাদের মানে থাকলে এখন ভালো, যতটা পারা যায় ইরানের সাথে সম্পর্ক রক্ষা করা যদি পারা যায়, এবং পশ্চিমা বিশ্বের সাথে আমেরিকার সাথে আমাদের যে সম্পর্কটা যেভাবে চলছে আমরা সেই সম্পর্কটা মেনটেন করলে আমাদের ঝুঁকি কম। আর না হলে কিন্তু আমরা ইমোশন দিয়ে চলতে পারি, কিন্তু তখন আমাদের ঝুঁকি বেড়ে যাবে। আর আমাদের এই ছোট দেশের পক্ষে এখন এগুলো মানে এত বড় ঝুঁকি নেওয়াটা আমাদের নাগরিকদের রক্ষা করার ক্ষেত্রে কতটা সঠিক হবে আমি জানি না। তবে এই অবস্থার প্রেক্ষিতে আমাদের একটা বার্গেনিং করা দরকার পশ্চিমাদের সাথে, যে আমরা যে একটা ক্রাইসিসে পড়ছি এবং ক্রাইসিসটাকে সমাধান করা আমাদের সামর্থ্য নাই, তেলের ক্রাইসিসটা, এটাতে তারা আমাদের কিভাবে সাপোর্ট দিতে পারে, আমরা যে তাদের সাথে থাকবো বা তাদের সাথে এতদিন ধরে ছিলাম, এই নেগোসিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। আমি একেবারে শেষ পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এই কাজটাকে গুরুত্ব দিতে পারছে কিনা এবং কতটা গুরুত্ব দেওয়া, এগুলোর জন্য ডেস্ক ওয়ার্ক দরকার। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড় লিমিটেশন হলো ডেস্ক ওয়ার্ক না, এবং ডেস্ক ওয়ার্ক করার জন্য এক্সপার্ট লোকজনকে ইনভলভ করে না। কোথা থেকে হাওয়াতে কাজগুলো করেন বুঝতে পারছি। এটা একটা ভালো পয়েন্ট তুলেছেন এবং চেষ্টা করবো আমরা সামনে এটা নিয়ে আলাপ করতে। 1 মিনিটের মধ্যে যদি একটু শেষ মন্তব্যটা যেন মেবাজি আপনার কাছ থেকে পেয়ে নিতে চাই, কারণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এরকম একজন শক্ত নেগোসিয়েশন করার কিছু চরিত্রের প্রয়োজন, যারা আসলে বুঝবে গ্লোবাল ভিলেজে আমাদের কার পক্ষে থাকলে একটু সুবিধাজনক অবস্থানে আমরা থাকবো। না, এখন কারো পক্ষে থাকা খুবই মুশকিল। বাংলাদেশের কিন্তু ওই স্ট্রেংথ নাই, কারণ এখন কিন্তু ওয়ার্ল্ডের পরাশক্তিগুলো কিন্তু ইকোনমিক না, তা ঠিক আছে, কিন্তু ইকোনমিক ওয়ারে কিন্তু আছে এখন। কিন্তু মানুষ আপনি দেখেন আমেরিকার কথা যদি বলেন, সেই আপনার নরিয়েগা, সাদ্দাম, গাদ্দাফি, তারপরে শেষ পর্যন্ত মাদুরো, এদেরকে হত্যা করে তারা এক্সপ্লয়েট করতে চায়, তেল সম্পদ লুট করতে চায়। তাদের পরাশক্তির চরিত্র এরকম। তাকে এখন তার বিকল্প শক্তি হলো চীন এবং রাশিয়া। তা আপনি কোন পক্ষে যাবেন? ভারত তো আমাদেরকে চারপাশে ঘিরে আছে, ভারত তো আমাদের বাইরে যেতে দিবে না। সুতরাং আমরা আসলে ভূ রাজনীতির ফাঁদে আছি। সুতরাং অধ্যাপক সাহেব যা বলছে, আমাদের যতটা সম্ভব স্ট্যাটাসকো মেনটেন করাটাই সমীচীন হবে। আমরা কোনো পক্ষে গেলে কিন্তু আমাদের বিপদ হবে। চমৎকার।